নমস্কার। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সঙ্গে রয়েছেন আমার এই কলেজের বন্ধু, একসময়ের রুমমেট অমিত। কলেজে যাকে আমরা সবাই চিনতাম ঢোলকবি নামে। আর আজ সে হয়ে উঠেছে কর্পোরেট দাদুজি। এই জার্নিটা কিন্তু একবারে সাধারণ নয়। আর সেই গল্পটা আমরা শুনবো তারই মুখ থেকে। ১ম এ যে কোয়েশ্চেনটা আমি করছি, তো অমিত, আমি তোকে খুব কাছ থেকে দেখেছি কলেজ লাইফে। তখন তুই ছিলিস নটোরিয়াস ঢোল কবি। আজ তুই কর্পোরেট দাদুজি। তো এই যে এই ট্রান্সফরমেশন এর শুরুটা, এটা কোথা থেকে? তুই যদি বলিস। নমস্কার, নমস্কার শুভেন্দু। এই ঘটনাটা একটা পুরনো ঘটনার সাথে লিঙ্কেজ। তো সালটা হবে 2020। ইয়েস, 2020 সাল। তখন আমি থাকি রোহতাকে। তখন আমি একটা স্টিল প্রসেসিং কোম্পানির প্ল্যান্ট হেড। এই ঘটনাটার সূত্রপাত হচ্ছে সকাল 9টার সময় আমি অফিসে যাচ্ছি আমার ফেভারিট বুলেট রয়্যাল এনফিল্ড বাইকে চেপে, মনে মনে গান গাইতে গাইতে আমি অফিসের দিকে তৈরি হচ্ছি, যাচ্ছি। আহ, তো বাইকের তখন স্পিড ছিল মোটামুটি 65। হঠাৎ পাশ থেকে একটা সাদা রঙের সুইফট ডিজায়ার গাড়ি হঠাৎ করে কোত্থেকে জানি না, মানে ভূতের মতো এসে আমার বাইকের পাশ দিয়ে বেরিয়ে গেল এবং যাওয়ার সময় হালকা একটা টাচ বাইকের হ্যান্ডেল করলো। এবার যেই হ্যান্ডেলে বাইকের টাচটা খেলো, বিশ্বাস কর, মানে আমি যেন আমি মৃত্যুকে প্রথমবার অনুভব করলাম। 65 স্পিড বুলেট নিয়ে আমি এগোচ্ছি, আর আমি শুধু ভগবানের নাম করছি আগে, যে আজকে কি পাপ করেছিলাম যে আজ আমার মানে বিনা কারণে মৃত্যু হলো। আমি তো কোনো দোষ করিনি, কিন্তু ভগবানের অশেষ কৃপা আমি মারা যাইনি সেদিন। সেই বাইক অ্যাক্সিডেন্ট থেকে সামান্য কিছু ফ্র্যাকচার হয়েছিল, গা হাত পা ছিলে গেছিল, কিন্তু যখন আমি উঠলাম তখন আমি উঠে দেখছি যে আমি বেঁচে আছি। আমার ফার্স্ট যে ফিলিংসটা হলো সেটা হচ্ছে আমি বেঁচে আছি। এবার সেকেন্ড কোশ্চেন হলো যে আমি কেন বেঁচে আছি। পৃথিবীতে তো অনেক ও, জীবন আছে, মানুষের জীবন আছে, কুকুরের জীবন আছে, বিভিন্ন ধরনের জীবন। তো আমাকে কেন মানুষের জীবন হিসেবেই নেওয়া হয়েছে আর কি? কেন আমাকে ভগবান মানুষের জীবন হিসেবেই পাঠিয়েছে? তার মানে নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য আছে, সেই জন্যই আমি বেঁচে আছি। তো এই অ্যাক্সিডেন্টটা একটা ওয়ার্নিং। নাও আমি ভাবলাম যে আমি যদি বেঁচে আছি, তার মানে আমাকে কিছু দেওয়ার আছে। এই প্রথম ফিলিংসটা আমার জন্মায় সেই এনকাউন্টার থেকে। এবার আমি ভাবতে শুরু করলাম যে আমি কি দিতে পারি, হোয়াট আই রিটার্ন ব্যাক টু সোসাইটি। আমি আমি কি জিনিসটা আমি, যেটা আমি বেস্ট রিটার্ন দিতে পারি আর কি। তো সেই দিন থেকে আমার ভিতরে আমূল পরিবর্তন শুরু হলো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্ট। তারপর আমি নিজের সাথে কথা বললাম যে আমি কি ভালো পারি। পারি না এর লিস্ট তো অনেক, কিন্তু কি এমন একটা জিনিস যেটা আমি ভালো পারি। তো অনেক খুঁজতে খুঁজতে দেখলাম যে আমি এমন কিছু জিনিস পারি যেটা হচ্ছে ইউনিক। সেটা হচ্ছে লেখা। এটা অনেক আত্ম অনুসন্ধান করার পরেই আমি দেখলাম আমার লেখাটাই হচ্ছে আমার মেন স্ট্রেংথ। ইংলিশে একে বলে ডিস্টিংক্ট ফর্টে। তো লেটস স্টার্ট ইট। তো সেইভাবে আমি শুরু করলাম। ইনিশিয়ালি হয়তো অতটা স্মুথ ছিল না, কিন্তু আস্তে আস্তে করতে 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 হ্যাবিট হয়ে গেল। সো 2020, আজ 2026, অলমোস্ট 6 বছরের জার্নি। তো এইভাবেই একজন নটোরিয়াস কবি, ঢোল কবি হয়ে উঠল কর্পোরেট কাজে। সো দিস ইজ অল সামার। অসাধারণ।
অসাধারণ। তো যাই হোক, খুবই ইন্সপায়ারিং। তো আমাদের লাইফেও মনে হয় এরকম প্রত্যেকেরই জীবনে কিছু একটা টার্নিং পয়েন্ট থাকে যেটা আমাদেরকে ভিতরের ভয়কে খুঁজে বের করার চেষ্টা করে। তো যাই হোক, এখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় আছে। তো যে দ্বিতীয় কোয়েশ্চেনটা আমি তোকে করবো সেটা হচ্ছে, তোকে সবাই কলেজে যে ঢোল বলে ডাকতো, তো এই যে অদ্ভুত নামটার পিছনে আসল গল্পটা কি? এটা নিয়ে যদি তুই কিছু বলিস। আর ইংরেজিতে একটা কথা আছে যে নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। তো এবার কোশ্চেন হচ্ছে কি নেসেসিটি, কি ইনভেনশন। তো সালটা 2001। আমি যখন প্রথম বিই কলেজের হোস্টেলে ঢুকলাম, তখন আমি দেখলাম যে হোস্টেলে যদি তুমি থাকো, সিনিয়ররা চলে আসবে এবং তোমাকে বিভিন্ন ধরনের টাস্ক দেবে। র্যাগিং তো হবে, দ্যাট ইজ কমন। বাট র্যাগিং এর সাথে সাথে তোমাকে যেটা করতে হবে, খাতা লেখা, ড্রয়িং করা। মানে তুমি ফার্স্ট ইয়ারে থেকে ফোর্থ ইয়ারের কাজ করছো, থার্ড ইয়ারের কাজ করছো, সেকেন্ড ইয়ারের কাজ করছো, তুমি ফার্স্ট ইয়ারে, কিন্তু সেই কাজগুলো তো তুমি জানোই না, বোঝোই না। কিন্তু তুমি সারাদিন খাতা লিখে যাচ্ছ, তুমি সারাদিন ছবি এঁকে যাচ্ছ, তুমি সারাদিন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে যাচ্ছ। তো এগুলো সত্যি কথা বলতে এগুলো আমার ভালো লাগতো না আর কি। তো এইখান থেকে পালানোর উপায় কি? তো পালানোর উপায় খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে বি কলেজের যে সিনিয়র রয়েছে তারা খুব রসিক, এবং যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, লোকেরা যদি মজায় ডুবে যায়, তাহলে পরে লেখালেখি, হিন্দিতে বলে ভার মেগে। তো ফান ক্রিয়েশনস, যে ফান প্রোভাইড করতে পারে তার জন্য র্যাগিং মুকুব, তার জন্য হোম টাস্ক মুকুব, তার জন্য অন্য লোক আছে। কিন্তু যে ভার, যে সত্যিকারের ভার, তার একটা আলাদা ডিমান্ড আছে। সেই থেকে ভার হওয়ার একটা ইচ্ছা জন্মালো। সেইখান থেকেই ঢোল কবির সূত্রপাত হলো। ইটস এ নেসেসিটি বেসড inventions, or necessity is the mother of innovations. So this is the necessity. অসাধারণ, অসাধারণ। যাক, প্রত্যেকেই কিছু না কিছু একটা ভাবে অল্টারনেট রাস্তা খুঁজে বের করে। তো তোর যে ইনোভেটিভ রাস্তা সেটাই তোকে জীবনে আলাদা অনেক নতুন দিক খুলে দিয়েছে। তো খুবই ইন্সপায়ারিং। তো যে থার্ড কোয়েশ্চেনটা আমি করবো সেটা হচ্ছে, কলেজে তুই এমন গান লিখতিস, কখনো মজার, কখনো হার্ট টাচিং, ওই ক্রিয়েটিভিটি আজও আছে, কিন্তু ফর্মটা ঠিক বদলে গেছে। এই শিফটটা কিভাবে হলো? এটা নিয়ে যদি তুই কিছু বলিস। দেখো, জীবন, লাইফ ইজ এ জার্নি অফ সেলফ ডিসকভারি। তো আমি অনেক বই লিখেছি আর কি, যেগুলো আমার ওয়েবসাইটে অলরেডি পাবলিশ। তার ভিতর আমার সবচেয়ে ফেভারিট যে বই, সেটা সেটা হচ্ছে যে সদা সফল হনুমান। তো সদা সফল হনুমানের মানে একটা বিশেষ অংশ আছে, যে সেটা আমরা সবাই জানি আর কি, যে হনুমান অসীম শক্তিধর একজন, কিন্তু কিছু অভিশাপের জন্য সে তার অসীম শক্তি ভুলেছিল। এবং জাম্বুমান এসে যখন তাকে তার পুরনো শক্তি সম্পর্কে মনে করিয়ে দেয়, তখন হনুমান তার পুরনো শক্তি ফিরে পায় এবং সে অজেয় হয়ে যায়। সে রাবণের লঙ্কা জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় আর কি। তো এবার আহ আমি যে লেখাগুলো আগে লিখতাম, তো একদিন আমি যখন এরকম লেখা লিখি আর কি, তখন আমার একটা কলেজের সিনিয়র একটা খুব ভালো কথা বলেছিল। বলে, দেখ, একটা লেখক, তার প্রধান কাজ হচ্ছে দর্শকের ইচ্ছা অনুযায়ী লেখা। তো তুই যখন বি কলেজে ছিলি, তখনকার যে অডিয়েন্স, সেই অনুযায়ী তুই লিখেছিস। কিন্তু এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, সিচুয়েশন পরিবর্তন হয়ে গেছে, তুই পরিবর্তন হয়ে গেছে, তোর অবস্থান পরিবর্তন হয়ে গেছে, তোর অডিয়েন্স পরিবর্তন হয়ে গেছে। তো অ্যাজ পার ইউর অডিয়েন্স, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট ইউর সেলফ, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। তো যেরকম দর্শক, সেরকম লেখা। তো আমি দর্শক অনুযায়ী লিখি। এবার যার যেটা পছন্দ, সে সেটা গ্রহণ করে, তার সেটা ভালো লাগে আর কি। অসাধারণ, অসাধারণ। তো সময়ের সাথে সাথে আমাদের
পরিবর্তন হতে হয়। সমাজের সাথে সাথে আমাদের চাহিদা, আমাদের অবস্থার পরিবর্তন হয়। তা পরিবর্তনকে যে জীবনে মেনে নিতে পারবে, সেই কিন্তু সামনে এগিয়ে যাবে। রিজিডিটি সবসময় ঠিক না। ফ্লেক্সিবিলিটি এবং সময়ের সাথে নতুন ভালো জিনিসগুলোকে যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমরা জীবনে অনেক ভালো জায়গায় যাবো। তোর এই যে তোর যে নতুন পরিবর্তন এবং নতুনভাবে নিজেকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া, তো সত্যিই আমি এটাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি যে কোয়েশ্চেন 4 এখন যেটা করব সেটা হচ্ছে, আমি তোর ওয়েবসাইটটা দেখেছি এবং সত্যি খুব ইন্সপায়ার। এতগুলো বই, এতগুলো ই-বুক, কর্পোরেট রামায়ণ, কর্পোরেট মহাভারত, কর্পোরেট গীতা। প্রশ্নটা হলো, কি সেই মোটিভেশন যে তোকে এতগুলো বই লিখতে ইন্সপায়ার করেছে? সেটা নিয়ে যদি তুই কিছু বলিস। তো গীতায় একটা কথা আছে, সে কথা হচ্ছে যে বর্তমানে যা হচ্ছে তা অতীতের কর্মফল, আর ভবিষ্যতে যা হবে তা বর্তমানের কর্মফল। তো এখন যা হচ্ছে তা অতীতের কর্মফল। নাও একটু অতীতে ফিরে যাই আমি। সালটা 2017, স্থানটা ব্যাংকক। কোম্পানি আমাকে পাঠিয়েছিল লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামে। সেখানে 5 দিনের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম ছিল। সেখানে আমাকে একটা খুব দারুণ দারুণ গুরুত্বপূর্ণ ট্রেনিং শিখিয়েছিল। তার নাম হচ্ছে কানেক্ট দি ডট, ডট কানেক্ট করা। তো সেই ট্রেনিংটার সারাংশ হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকেই অনেকে অনেক কিছু জানি, আমাদের অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যখন পার্টিকুলারলি কাজের সময় আসে তখন আমরা সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি না। সেটা হতে পারে তোমার পুরাতন বই পড়া নলেজ, এক্সপিরিয়েন্স নলেজ, or theoretical learning, anything. Means whatever you have gained in your past through reading, through writing, through understanding, or through experience, you cannot able to connect the dots during the execution time. Execution time এ সেটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সেটাই আমাদের ওই ট্রেনিং এ হাতে ধরে শিখিয়েছিলেন। আর বাংলায় একটা কথা আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। তো চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা সকলের কমন। কিন্তু এটাকেই যদি ধরে তুমি বসে থাকো, তাহলে পরে তোমার হবে না, তুমি কর্পোরেটে উন্নতি করতে পারো। কর্পোরেটে উন্নতি করতে গেলে তোমাকে কানেক্ট দ্য ডট করতে হবে। তো কানেক্ট দ্য ডট, ইটস এ হ্যাবিট, ইজ এ কনসিয়াস হ্যাবিট। তো তোমাকে কানেক্ট দ্য ডট প্র্যাকটিস করতে হবে রেগুলারলি, কনসিয়াসলি। কি করে করবে? তুমি যদি ভাবো যে আমি মাঠে নেমেই ছক্কা মারবো, হবে না। ইভেন যারা যারা বড় বড় ক্রিকেটার আছে, তাদেরকে যদি তারা দেখো, তারাও কিন্তু রেগুলার প্র্যাকটিস করে। সচিন তেন্ডুলকার, যাকে গড অফ ক্রিকেট বলে, সেও কিন্তু আজকে সেঞ্চুরি কি আজকে 200 রান করার পর পরের দিন সে কিন্তু শুয়ে থাকে না। পরের দিন সকাল 5টা কিংবা 6টার সময় তাকে কিন্তু প্লে গ্রাউন্ডে প্র্যাকটিস করতে দেখবে। সেই জন্যই সচিন তেন্ডুলকার হতে পেরেছিল অ্যান্ড গড অফ ক্রিকেট হতে পেরেছিল। আর না হলে বাকি ইন্ডিয়াতে ট্যালেন্টের কম নেই, কিন্তু কতজন আর সচিন হতে পেরেছে। তো যদি কর্পোরেট ওয়ার্ল্ডেও তুমি গড অফ কর্পোরেট হতে চাও, গড অফ লিডার হতে চাও, তাহলে তোমাকে এই কানেক্ট দ্য ডট রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো এই রেগুলার প্র্যাকটিস করতে করতে আমার একটাই উদ্দেশ্য থাকে, আজ আমি কি কানেক্ট দ্য ডট করব, কালকে যেটা করেছি সেটা তো আলাদা। তো এই কানেক্ট দ্য ডটের রেজাল্ট হচ্ছে কর্পোরেট পঞ্চতন্ত্র, কর্পোরেট রামায়ণ, কর্পোরেট গীতা, all are the byproduct of connect the dot practice. আমি কি প্র্যাকটিস করছি, আজ আমি কি কানেক্ট দ্য ডট করলাম, রেজাল্ট আপনার হাতে আর কি। So this is all the background of writing all my stories till now. Further you will see further new connections from different angles. অসাধারণ, অসাধারণ। তো আমাদের মধ্যে অনেক হিডেন পটেনশিয়াল আছে, কিন্তু আমরা সেটাকে খোঁজার চেষ্টা করি না বা সেই জায়গাটা পাই না। তো আমি যেভাবে তুই নিজের সেই জায়গাটাকে খুঁজে পেয়েছিস বা কন্টিনিউ যেভাবে তুই নিজেকে রিভ্যাম্প করছিস, তো সেটাকে সত্যি অভাবনীয়। তো আমি এবার যেটা ফিফথ কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে,
মাইথোলজি আর কর্পোরেট, এই দুটোকে একসাথে আনার আইডিয়াটা কোথা থেকে এলো? এটা তো একদম আমি তো বলবো খুব মানে ইউনিক, মানে এটার উপর এতটা ফোকাস দে, এটা নিয়ে যদি কিছু বলিস। তো প্রথম উত্তরটা হচ্ছে যে একটু আগেই যেটা দিলাম, কানেক্ট দ্য ডট করা। কারণ আমার প্রত্যেকদিন হ্যাবিটই হচ্ছে আজকে আমি কি কানেক্ট দ্য ডট করবো। সো মাইথোলজি উইথ কর্পোরেট ইজ অলসো এ কানেক্ট দ্য ডট বাই প্রোডাক্ট. This is answer number one. And answer number two is this is not my innovations. So এটা আমার নিজের কোনো ইনোভেশন নয়। তো আমি যখন এই ফিল্ডে মানে নেমে পড়েছি আর কি, পড়েছিলাম, তখন ইন্টারনেটে একজন লোক ছিলেন যার ভিডিও আমার রুমমেট দেখতো। তার নাম হচ্ছে দেবদত্ত পটনায়ক। তো দেবদত্ত পটনায়ক ছিল তখনকার সময় চিফ বিলিফ অফিসার অফ ফিউচার গ্রুপ, যিনি মাইথোলজিকে বিজনেসের সাথে কানেক্ট করেছিলেন। এবং তিনি বিভিন্ন ওয়েব সিরিজ, বিভিন্ন বই এবং রেগুলারলি উনি ইউটিউবে ভিডিও পোস্টিং করতেন এবং আমি ছিলাম তার ডাইহার্ট ফ্যান এবং এখনো আছি। তো উনি 50টের উপর বই লিখে ফেলেছেন, যার ভিতর অলমোস্ট 50% বই আমার দখলে। আমি সেগুলোকে পড়ি, বোঝার চেষ্টা করি এবং আমি আমার মতো করে লিখি। উনি খুব বড় মাপের লেখক, আমি খুবই সামান্য। আমি আমার নিজের যেটুকু বোধ বুদ্ধি এবং যেটা আমার আত্মোপলব্ধি সেটুকুই তুলে ধরার চেষ্টা করি। অসাধারণ। মানে লাইফে মেন্টারের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আমার মনে হয় এই ক্ষেত্রে সে অনেকটা মেন্টারের কাজ করেছে এবং তোকে রাইট, বা হয়তো মানে অনেকটাই তোর জার্নিতে তার কিছুটা হলেও তার ইনফ্লুয়েন্স আছে, আমি যদি ভুল না করি। তো যাই হোক, আহ, আমি যে সিক্স কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে, তোর এই যে সমুদ্র মন্থন সিরিজটা আমি পড়েছি এবং আমার এটা খুব ভালো লেগেছে, তো আজকের এই কর্পোরেট লাইফে এই কনসেপ্টটা কতটা রিলেভেন্ট সেই নিয়ে যদি সমুদ্র কিছু মন্থন, বলিস। সমুদ্র মন্থন যদি তুমি টোটাল ওয়েব সিরিজটা পড়ে থাকো বা সমুদ্র মন্থনের যে কনসেপ্টটা যদি পড়ে থাকো, তো এটা হচ্ছে যে মানে আইডিয়াটা হচ্ছে ছিল এগেন কানেক্ট দ্য ডট থেকে। তো আমি দেখেছি আর কি যে আমাদের যে বিভিন্ন ধরনের যে মিটিং হয়, বিশেষ করে ব্রেন স্টর্মিং বলি আর কি। সো ব্রেন স্টর্মিং ইজ মডার্ন ডেজ সমুদ্র মন্থন। তো যদি এটাকে আমি একটু তুলনা করি আর কি, যারা হয়তো এই বইটা পড়েনি আর কি। তো প্রথমে কি হয় একটা সমুদ্র মন্থনে, প্রথমে যখন সমুদ্র মন্থন হয় দুটো পার্টি থাকে, একজন ফরে বলে, একজন এগেনস্টে বলে, একজন দেবতা, একজন অসুর। তো ব্রেন স্টর্মিং এও তো সেই একই জিনিসটা হয়, কেউ সপক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে এবং কিছু একটা জিনিস নিয়ে মর্দন হবে, মন্থন হবে। তো দ্যাট ইজ কল্ড ব্রেন স্টর্মিং। ভাষা আলাদা কিন্তু ভাবটা তো একই। এরপর প্রথম যে জিনিসটা উঠে আসে, ইট ইজ নট দ্য ডিজায়ারেবল আউটপুট। সমুদ্র মন্থনেও প্রথমে অমৃত উঠে আসেনি, উঠে এসেছিল গরল, হলাহল বিষ, সাংঘাতিক বিষ। যে বিষটা যদি পৃথিবীতে ছড়িয়ে পড়তো তাহলে সকলে মারা যেত। সেই জন্য এগিয়ে এসেছিল কে? টপ ম্যানেজমেন্ট। কে সে? দেবাদিদেব শিব, যে সেই হলাহল কণ্ঠে ধারণ করেছিল। সিমিলারলি আমাদের কর্পোরেটের ক্ষেত্রে টপ ম্যানেজমেন্টকে যে মিটিংটা কন্ডাক্ট করছে, হি মাইট বি সিইও, হি মাইট বি জেনারেল ম্যানেজার, হি মাইট বি সিএফও or chief level. So it is his duty. So initial what is the poisonous things come out, তিনি কণ্ঠে ধারণ করতে, কণ্ঠে, উনি কিন্তু গিলে নেন না, কণ্ঠে ধারণ করছে। অসাধারণ, অসাধারণ। তো যাই হোক, আর আহ, এটা আমাদের জীবনেও মানে আমরা যে কোনো কিছু পেতে গেলে প্রথমেই যে আমাদের ভালো জিনিসটা আসবে তা নয়, মানে তুই যেটা মেসেজ দিতে চাচ্ছিস আর যেটা আমাদের পৌরাণিক কাহিনী, তুই যেটা মানে সব জায়গায় প্রথমে কিছু খারাপও আসবে এবং সেটাকে একসেপ্ট করতে হবে, মানে দের ইজ নো ওয়ে অফ স্কিপ, বাইপাস করার কিছু জায়গা নেই, কিছু সময় কিছু জিনিসকে আমাকে একসেপ্ট করতে হবে এবং সেটাকে ওভারকাম করে যেতে হবে।
তো যাই হোক, খুব সুন্দর। আর আমি যেটা লাস্ট কোয়েশ্চেন করবো যে তোর আমি বিভিন্ন যে সিরিজের বইগুলো পড়েছি সেখানে দেখছি তোর শুধু একটা টাইপের বই তুই দেখিস না, কিন্তু মাসিমা ঝুলি থেকে কর্পোরেট গীতা, এত ভ্যারাইটি, এই বিভিন্ন ক্যাটাগরিতে লেখার পিছনে তোর ভাবনাটা কি, সেটা নিয়ে তুই যদি কিছু বলিস। এটার পিছনে বলতে পারো তুমি বাঙালিয়ানা বা আমার পরিবারের হাত বা আমার খাওয়ার টেস্ট যুক্ত আছে। আমি খুব খেতে ভালোবাসি, শরীরটা দেখেই বুঝতে পারছো। এবং আমি এক ধরনের খাবার পছন্দ করি না, চটপটে, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি। তো এরকম খাবার চলতেই থাকে। সো যেমন খাবার, যদি একই ধরনের খাবার তুমি রেগুলার খেতে থাকো, আমি পারবো না কিন্তু। এবং আমি মনে করি আমার দর্শকরাও আমার মতো চটপটে। একই যদি সাবজেক্টের উপর বলতে থাকি, দে উইল ফিল বোর। তো সেই জন্য মশলা দরকার, নতুন নতুন খাবার দরকার। খাওয়ার ভিতরে যেরকম ভ্যারাইটিস আছে, আজ একরকম তো কাল অন্যরকম, পরশু অন্যরকম। তো বৈচিত্র্য আনতে হবে, সে খাওয়ার ভিতরেই হোক, লেখার ভিতরেই হোক, পড়ার ভিতরেই হোক। তাহলে পরে ইট উইল বি জয়ফুল অ্যান্ড ইট উইল এনজয়েবল অ্যান্ড ইউ উইল স্টে ফোকাস। আদারওয়াইজ ইট উইল ফিল বোর। সুপার সুপার। তো যাই হোক, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত বিজি আমরা প্রত্যেকেই, ওয়ার্কিং লাইফে বিজি, কিন্তু তার মধ্যে থেকেও সময় বের করে নিজের হবিকে রাখা এবং সেটাকে কন্টিনিউ করা। আমরা সবাই শুরু করি, আমাদের যেটা মেন প্রবলেম, শুরু করার পর সেটা কিছুদিন খুব এনার্জির সাথে, ফুল এনথুসিয়াজমে সেটা শুরু করার পর কি করি, কিছুদিন পরে যখন যে রেজাল্ট, আমরা যে জায়গায় যেতে চাই, যে জায়গায় আমরা ভাবি যে অ্যাচিভ করবো, সে তখন যখন সেটা দেখি যে না, সেটা ঠিক অ্যাচিভ হচ্ছে না, আমরা কি করি, মিড অফ দ্য ওয়ে ছেড়ে দিই। এটাই আমাদের কমন টেন্স। কিন্তু তোর মধ্যে যে কন্টিনিউয়েশন, তোর এটা আমি যদি ভুল না করি, তুই নিজেই বললি কিছুক্ষণ আগে 6-7 ইয়ার্স এর জার্নি, কন্টিনিউ নিজেকে ধরে রাখা 6-7 ইয়ার্স ইজ নট এ ম্যাটার অফ জেক্স। এই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করবো। এবং শুধু নিজের জন্য নয়, একটা সমাজে নতুন চিন্তা ভাবনা, আমরা যে পুরনো মাইথোলজিকে নিয়েও আমরা অনেক সামনের দিকে অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারি, এই যে নতুন ভাবে দিশা দেখানো, এর জন্য আমি খুবই কি বলবো, খুবই সাধক ওর অভ্যর্থনা দেবো। আর আজকে আমি এখানেই শেষ করছি। সকল দর্শক বন্ধুকে আমার অনেক অনেক অভিনন্দন। বাই বাই, অসংখ্য টেক ধন্যবাদ। কেয়ার। বাই বাই। অসংখ্য ধন্যবাদ। বাই বাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।